জুলাই আন্দোলনে নারীদের অবদান ছিল অবিস্মরণীয়। সংস্কৃতি অঙ্গনের যেসব সাহসী নারী ছাত্র জনতার সঙ্গে রাস্তায় নেমেছিলেন আজমেরী হক বাঁধন তাদের মধ্যে অন্যতম। শুধু একজন শিল্পী নন, সচেতন নাগরিক হিসেবে তার অবস্থান, তার কণ্ঠ শুধু সেই সময়ের নয়, এই সময়েরও চাহিদা। আজকের আড্ডায় আমরা তার সঙ্গে কথা বলবো তার সেই সময়কার অভিজ্ঞতা আর ভবিষ্যতের ভাবনা নিয়ে। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। জুলাইয়ের স্মৃতিচারণ দিয়ে শুরু করতে চাই। এই যে বললাম যে নারীদের অবদান অসামান্য ছিল, একজন নারী হিসেবে আপনিও সম্মুখ সারিতে ছিলেন, আপনার অভিজ্ঞতা কেমন ছিল শুনতে চাই। এর আগেও আমি অনেক আন্দোলন দেখেছি। বেসিক্যালি যে হয় না যে আমাদের এখানে তো অনেক কিছু নিয়েই প্রোটেস্ট হয়েছে এবং মানুষ সাড়া দিয়েছে, সেই প্রোটেস্ট আবার দমন হয়ে গেছে বা তাদের দাবি পূরণ হয়েছে, এরকম অনেক হয়েছে। কিন্তু এই আন্দোলনটা আসলে আস্তে আস্তে বাড়ছিল এবং যেই জায়গাটা আমাকে খুবই স্ট্রাইক করেছিল সেটা হচ্ছে যে আমি রাজাকার শব্দটাকে কিন্তু মানে ভীষণভাবে ঘৃণা করি। যখন যেই মোমেন্টে আসলে একটা ঘৃণার শব্দকে মানুষ হ্যাঁ আমি সেটা ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা আসলে ডিফারেন্ট কিছু। কারণ আমি একটা জিনিস বলি যে আমাকে খুব সোশ্যাল মিডিয়াতে বুলি করা হয়, নানানভাবে অ্যাটাক করা হয়, যেটা হয়েছে যে আমার ইন্টিমেট পার্টনার থেকে শুরু করে খুব কাছের মানুষরাও আমাকে এই গালিটা দিয়েছে, আবার সোশ্যাল মিডিয়াতেও দেয়। এই গালিগুলা একটা সময় কিন্তু যখন আমাকে দেয়া হতো আমি খুবই আপসেট হতাম। মানে হাজব্যান্ড ছিল, সে ধরো আমাকে এই ধরনের গালি দিচ্ছে, তো ওইটা আমার জন্য তো খুবই আনএক্সেপ্টেবল যে এরকম কেন হবে। আমার কাছে মনে হয়েছে যে যেই মোমেন্টে আমি আসলে ওই গালিগুলাকে মানে নিজের মধ্যে ধারণ করে ফেলেছি, তখন আমার মধ্যে যে পরিবর্তনটা এসেছে সেটা কিন্তু বিশাল, যে আমাকে কেউ আসলে ভাঙতে পারে না কোনো গালি দিয়ে। সো যখন আসলে এই শব্দটাকে মানুষ আসলে নিয়ে ফেললো এবং এইটা একটা স্লোগান করে ফেললো, তখন আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা আসলে অন্য আন্দোলনগুলোর থেকে ডিফারেন্ট। এটা আমার জাস্ট একটা সাধারণ নাগরিক হিসেবে এটা আমার মনে হয়েছে। তারপরে তো আসলে স্টুডেন্টদেরকে মারা শুরু হলো, যে গুলি করছে, এবং যেটা হলো যে মারছে, তারপরে পুরো ঘটনাটাকে অস্বীকার করছে, আবার উল্টা বলছে যে এগুলো কিছু হচ্ছে না, মানে পুরোপুরি ডিনাই করছে। এবং যখন আবু সাইদ মারা গেল তখন আল জাজিরাতে আমাদের একজন ওই সময়কার সরকারের একজন মন্ত্রী বলল যে ও ড্রাগস করে ওখানে গেছে, আল জাজিরাতে সে এই ইন্টারভিউ দিল। সো ওই মোমেন্টে আমার এখনও আসলে ওই কথাগুলো মনে হয় না, আমার গায়ে কাঁটা দেয়। বিকজ আমার মনে হয়েছে যে একটা নাগরিকের জীবন এতটা তুচ্ছ, এত তুচ্ছ, যে ছেলেটা তার জীবন দিয়ে দিয়েছে, সে বলছে যে বুক চিতে সে দাঁড়িয়েছে বিকজ সে ড্রাগস করা ছিল, সে একজন ওই সময় ওই সরকারের মন্ত্রী, সে এই কথাটা কিভাবে বলে। সো এইটা আমাকে অনেক, মানে আমি আসলে আস্তে আস্তে হয় না যে বিরক্তই হচ্ছিলাম, যে আর আমি তো এমনিতেও ওদের সাথে কানেক্টেড ছিলাম। সো আমি জানতাম যে আসলে কি দুর্নীতি হচ্ছে, কি অন্যায় হচ্ছে, কিন্তু আমি জানি যে এটার কোনো মুক্তির পথ নাই। যেই মোমেন্টে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, এইটা আমাকে আসলে, মানে রিয়া গোপের মৃত্যুটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। বিকজ আমার বাবা আর আমার মেয়ে হচ্ছে ছাদে যায় খেলতে। সো মানে ওই রিয়া গোপের জায়গায় তো আসলে যে কোনো বাচ্চা হতে পারতো, আমার বাচ্চাও হতে পারতো। যখন মারা গেল ওইটা আমাকে আসলে ভীষণভাবে মানে নাড়া দিয়েছে। এবং আমি হয় না ভেতরে ভেতরে ফুঁসছিলাম, ভেতরে ভেতরে এক ধরনের রাগ, ক্ষোভ এগুলো তৈরি হচ্ছিল, কিন্তু বের করার জায়গা পাচ্ছিলাম না। আমি জুলাই 17 তারিখের দিকে একটা স্ট্যাটাস দিই এবং মানে সেই স্ট্যাটাসটা ছিল যে আমাদের রাষ্ট্রের যে অ্যাকাউন্টেবিলিটি সেটা আসলে কমপ্লিটলি ডিস্ট্রয় হয়েছে। এটাই শুধু আমি দিয়েছিলাম এবং আমার প্রোফাইলে মানে রেড করেছিলাম, এইটুকুই করতে পেরেছিলাম। তো তারপরে আমাদের একজন ডিরেক্টর আছেন আকরাম ভাই যেটা করলেন, আমাদের একটা গ্রুপ আছে, মিডিয়ার গ্রুপ, তো ওখানে উনি লিখলেন যে আমি এই যা হচ্ছে ছাত্রদের সাথে এটার আমি প্রতিবাদ জানাই এবং যেভাবে গণহারে গ্রেফতার করা হচ্ছে এটারও প্রতিবাদ জানাই, আমাদের শিল্পীদের কিছু একটা করা উচিত। ভয়ে আমি আর গ্রুপে রিপ্লাই দেই নাই, যে গ্রুপে আবার স্ক্রিনশট নিয়ে আমাকে তো অ্যারেস্ট করাই দিবে, কারণ আমাদের মধ্যেই অনেকে আছে যারা আসলে ওদের ফরে কাজ করছে। কিন্তু তখন আমি আকরাম ভাইকে পার্সোনালি টেক্সট করলাম যে ভাইয়া আমি আসলে আপনার সাথে আছি, আপনি আমাকে বলেন আমরা কি করতে পারি। উনি আমাকে বললো যে আপনি আমাকে সাহস করে যখন টেক্সটটা করতে পারছেন, আপনি সাহস করে গ্রুপে লিখেন, কারণ আপনি বললে অনেকে সাহস পাবে। তো আমি বললাম ভাইয়া অ্যারেস্ট করে ফেলে যদি, বলে যে আল্লাহ ভরসা, আপনি লিখেন। তারপরে আমি লিখে দিলাম যে ভাইয়া আমি আছি, আপনি আমাকে জানাবেন।
তারপরে অনেক মানে আমাদের মধ্যে যারা ইয়াং ডিরেক্টর প্রডিউসার, যারা ইয়াং আর্টের কস্টিউমের, এরা সবাই রেসপন্স করা শুরু করলো, ইয়াংরা বেশি রেসপন্স করা শুরু করলো যে আমরাও আছি, আমরাও কিছু একটা করতে চাই। এবং এক দিনের মধ্যে আমরা ডিসাইড করলাম যে আমাদের একটা মিটিং হলো ধ্রুব ভাইয়ের অফিসে। ধ্রুব ভাই, পিপলু ভাই আর আকরাম ভাই আর জাহিন, তানভীর, এরা খুবই জোরে সোরে মানে এইটা করার জন্য, প্রোটেস্টটা করার জন্য মানে কাজ করতে শুরু করলো। এবং আমরা ধ্রুব ভাইয়ের অফিসে আমরা মিটিংটা করলাম এবং ভয়ে ভয়ে মিটিং করলাম যে কি হবে, কারণ সিনিয়র যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই আসলে আমাদের সাথে নাই। তারা বলছে যে, কারণ এখানে আমাদের যেটা ছিল যে ছাত্রদের 9 দফার সাথে আমরা একমত। এখন এই 9 দফার সাথে একমত সিনিয়ররা হলেন না, অনেক পপুলার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা হলেন না 9 দফার সাথে একমত, অনেক পপুলার ডিরেক্টররাও হলেন না, প্রডিউসাররাও হলেন না, তারা জাস্ট গা বাঁচালেন, বললেন যে হবে না, আমরা এমনিতে ছাত্রদের সাথে আছি কিন্তু 9 দফার সাথে নাই। আমরা এখন চাঁদা তুললাম, সবাই টাকা দিল, যে যতটুকু পারে, যে যার কাছে যে টাকা আছে চাঁদা দিয়ে আমরা হচ্ছে ব্যানার, প্ল্যাকার্ড, তারপরে মাইক, শুটিংয়ের মাইক, এগুলো নিয়ে এখন এগুলো নিবে কিভাবে। তখন কারফিউ অ্যান্ড মানে সব বন্ধ ছিল, তারপরে গাড়ি চেক হচ্ছিল, সো সবার গাড়ি এখন রিস্ক, তো এগুলো তো নিতে হবে। তো পরে আমার গাড়িতে কিছু আর ফাহাদ নামে একটা ছেলে আছে, ওর গাড়িতে কিছু এরকম আমরা তুলে দিলাম। এবং সেই দিন আমি সারা রাত ঘুমাই নাই, আগের দিন রাতে 1 অগস্টের পরের দিন সকালবেলা আমি হচ্ছে একটা স্নিকার্স পরে নিলাম, যাতে হচ্ছে দৌড় যদি দিতে হয় যাতে দৌড়াতে পারি আর কি। তো তারপরে তো আমরা গেলাম, বৃষ্টি শুরু হচ্ছে, আমি গাড়িটা রাখবো কোথায়, আমার গাড়ি রাখার জায়গা, আমি একটা কলিগকে ফোন করলাম, ওর বাসাটা ওইখানে, কিন্তু ও আমার ফোনটা ধরে নাই। সো ওর বাসার নিচে গাড়িটা রাখার কথা ছিল, তারপরে আমি যদিও ওর বাসার নিচে গাড়ি রেখে আসছিলাম, মানে ওর ফোন ধরে নাই, তারপরে দারোয়ানকে আমি বললাম, পরিচয় দিলাম যে আমি ওর কলিগ, আমার গাড়িটা থাকুক, কারণ আমার গাড়ি না, আমার বাবার গাড়ি, সো ভেঙে দিলে আমার কি হবে, এরকম টেনশন যে নিজে মরে যাই কিন্তু গাড়ি ভাঙা যাবে না। সো তো তারপরে গেলাম, তো আমাদের সিনিয়র একজন ভাইয়া আসলেন, মামুন ভাই, মামুনুর রশিদ, ওনাকে আনা হলো, উনি আসলেন। তো পুলিশ এসে ওনার সাথে কথা বলা শুরু করলো যে আপনারা প্রোটেস্টটা করেন না, এটা করা যাবে না। এবং তার আগে কিন্তু এই যে আমরা যে 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত গেছি, এর মধ্যে কিন্তু আমাদের কাছে নানান রকমের ফোন আসছে, মানে একদম সরকার পক্ষ থেকে ফোন আসছে, বিভিন্ন সংস্থা থেকে ফোন আসছে, এবং বলা হচ্ছে যে যাতে আমরা এই প্রোগ্রামটা না করি। এবং যে আলো আসবে গ্রুপ, যেই গ্রুপটা খোলা হয়েছিল, ওদের থেকে ওরা যেটা করেছে রাত 11টার সময়, এটা আমি পরে জানতে পেরেছি যে ওরা ঠিক করেছে, কারণ তখনকার যে কালচারাল মিনিস্টার ছিলেন উনি আমার পরিচিত ছিলেন, তো উনি আমাকে ফোন করেছিলেন রাতে, কিন্তু আমি ফোনটা রিসিভ করি নাই, বিকজ আমি কি বলবো আমি বুঝতেছিলাম না। ওনারা যেটা করলেন, ওনারা বিটিভিতে গিয়ে দাঁড়ালেন ওই দিনই 1 অগস্টে, এবং আমরা হচ্ছে মানিক মিয়াতে দাঁড়াবো, মানে সংসদ ভবনের এখানে দাঁড়াবো বলে আমরা ঠিক করলাম। যখন মানিক মিয়াতে দাঁড়ানোর জন্য আমরা গিয়েছি, তখন পুলিশ এসে বললো মামুন ভাইকে যে আপনারা এটা করেন না, আপনারা যা চলে আসছেন ঠিক আছে, চলে যান। আজকে তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন তার একটা প্রোগ্রাম আছে আগারগাতে, সো এখানে সিকিউরিটি অনেক হাই, আপনাদের এখানে কিছুতেই এই প্রোটেস্ট এখানে আজকে করা যাবে না, আপনারা বাসায় চলে যান। আমি বললাম যে দেখেন, এতগুলো মানুষ মারা গেছে, এত অন্যায় হচ্ছে, আপনারা তারপরও ওই পক্ষ হয়ে আপনারা ওই পাশে না দাঁড়িয়ে থেকে আপনারাও আমাদের সাথে আসেন, আপনারাও প্রোটেস্টে আসেন, এবং আজকে আমরা প্রোটেস্টটা করবই। তো তারপরে অনেক নেগোসিয়েশন হলো, তারপরে বলা হলো যে ঠিক আছে আপনারা এখানে দাঁড়াতে পারবেন না, আপনারা আনন্দ সিনেমা হলের ওখানে দাঁড়াতে পারবেন। লিমা আপা আর রাজীব ভাই বললেন যে ঠিক আছে আমরা ওখানেই যাব, আনন্দ সিনেমা হলের ওখানে, কিন্তু আমরা ব্যানারটা হাতে নিয়ে হেঁটে হেঁটে যাব। সে এটাতে রাজি হচ্ছে না, তারপরেও দেয়া হলো, যেহেতু আমরা সবাই পরিচিত মুখ, ওদের আবার এটাও একটা ভয় ছিল যে আবার আমাদের সাথে এখন দেখা গেল হাতাহাতি করে ফেললো বা কিছু একটা হয়ে গেল, এটা নিয়ে নানান নিউজ হবে, তো ওই ভয়টাও তো ছিল পুলিশের আসলে। তো তারপরে সে কী করলো, মামুন ভাইকে বলছে যে মামুন ভাই আপনি আমাদের সাথে চলেন গাড়িতে, আর ওনারা হেঁটে হেঁটে আসুক। তা আমি বললাম দরকার হলে মামুন ভাই রিকশায় যাবে, কিন্তু আপনার সাথে যাবে না, আপনি আমাদের সাথে আসেন।
আপনারা হেঁটে, পুলিশ যারা আছেন হেঁটে আমাদের সাথে প্রোটেস্টে সামনে চলেন, আপনারা আমাদের সিকিউরিটি দিবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। তো কোনো কথাই সে আসলে আমার সাথে পারছিল না, সে আমার সাথে কথাই বলতে চায় না আসলে। হ্যাঁ, সে খুবই বিরক্ত, সে সব কথা মামুন ভাইয়ের সাথে বলছে, মামুনুর রশিদ। তখন মামুন ভাই আবার হেঁটেই গেলেন, বললেন যে আমার রিক্সায় যাওয়া লাগবে না, গাড়িতেও যাওয়া লাগবে না, হেঁটেই যাবো আমি। তো উনি আমাদের সাথে মিছিল করতে করতে গেলেন। আমি জীবনে প্রথম আসলে ওই মোমেন্টে আমি রাস্তায় একটা লাইফ রিস্ক নিয়ে রাষ্ট্রের এগেনস্টে রাস্তায় প্রথম পাটা দিলাম আর কি। মানে ওইটা ভয়ঙ্কর একটা ভয়ের সময় ছিল আমার জন্য। মানে আমি চিন্তা করছি যে আমার লাইফ রিস্ক, আমার বাচ্চা পুরোপুরি আমার উপর নির্ভরশীল, আমার বাচ্চার আর কিছুই নাই পৃথিবীতে। সো ওর মানে ওর পুরো পৃথিবীটা শূন্য হয়ে যাবে আমাকে ছাড়া। সো আমরা যখন হাঁটা শুরু করলাম, আমার মনে হয় যে ওই হাঁটাটা আমার জীবনের মানে একটা স্মরণীয় ঘটনার মধ্যে একটা হয়ে থাকবে, যে ওই পদক্ষেপটা নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল আমার জন্য। এবং আমরা পিছন থেকে যারা স্লোগান দেয়, এরকম একটা মেয়ে আছে সুপ্তি ওর নাম, ও স্লোগান দেওয়া শুরু করলো। তো ওরা তো বেসিকলি আসলে পলিটিক্স করে, সো ওদের স্লোগানগুলো খুবই মানে হয় না পাওয়ারফুল আর কি। তো লিমা আপা, সুপ্তি ওরা এরকম স্লোগান দিতে থাকলো এবং মেয়েদের ভয়েসে ওই স্লোগানগুলো না মানে আমাকে ভীষণভাবে আন্দোলিত করেছে। যে হয় না যে কিন্তু আমি স্লোগান দিতে পারি না, আমি কখনো তো এটা অভ্যস্ত না আসলে। সো আমি আসলে পাথরের মতো হাঁটছিলামই, আর তখন না অঝরে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হয়েছে ওই দিন, কিন্তু কেউ কোনো ছাতা ইউজ করলো না। এবং আমরা আনন্দ সিনেমা হলের ওখানে গেলাম, ওখানে গিয়ে আমরা আমাদের মতো করে আমাদের স্পিচটা দিলাম। আমাদের পেছন দিয়ে একটা ছাত্রলীগের মিছিল গেল। সো ভয় ছিল যে অ্যাটাক করবে ওরা, কিন্তু যেহেতু তখনও ওইটুকু ছিল যে এতগুলো আর্টিস্ট একসাথে হয়েছে, এদের উপর অ্যাটাক করলে আবার এটা নিয়ে একটা বিশাল কাহিনী হয়ে যাবে। সো ওইটা হয়তো তারা আমাদেরকে মানে মাফ করেছে ওই সময়। কিন্তু যেই আর্টিস্টরা আসলে ওই দিন আমাদের ডাকে সাড়া দিয়েছিল, আমি তাদের কাছে অনেক গ্রেটফুল। প্রত্যেকটা আর্টিস্ট ওই দিন কিন্তু আসলে কলিজাটা হাতে নিয়ে গেছে। ওই দিনের পর যেটা হলো যে বাসায় আসছি, বাসায় আসার পর তো পুরা মিডিয়া ছেয়ে গেছে। আর আমার বাবা মা তো তুমি এইসবে গেছো, তুমি আমাদেরকে বলো নাই, তুমি তো বলছো যে নর্মাল একটা প্রোটেস্ট হবে, তুমি এগুলো আমি বলছি আমি তো আর জানি না যে এটা এত মানে মানুষ পর্যন্ত পৌঁছাবে। কিন্তু ওই দিন আবার বিটিভিতে আমাদের কিছু আর্টিস্ট আসলে গেলেন এবং ওইটার জন্য হয়তো ব্যাপারটা আরও মানুষের চোখে পড়েছে। মানে হয় না যে একটা মানুষ মারা যাচ্ছে, সেইটার জন্য দুঃখ না করে মানে একটা স্থাপনা ভাঙা হয়েছে সেইটা নিয়ে দুঃখটা বেশি করা হচ্ছে। ওই পার্থক্যটা মেবি আমাদের ঘটনাটাকে বেশি মানে হয় না যে সবার কাছে পৌঁছে দিয়েছে। 2 তারিখে আমাকে সকালবেলা থেকে একদম, আমি যেহেতু আর্লি রাইজার, আমি 5:30 6টায় উঠে যাই, আমাকে একদম সকাল থেকে ফোন দেওয়া শুরু হলো ইম্পর্টেন্ট মানুষরা, যে যেটা করবা সেটা হচ্ছে যা করে ফেলছো, এখন কিন্তু এটা খুবই সবাই বিক্রি হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আর আজকে যাবা না। আমি তারপরে আমার কেন যেন মানে হয় না যে রাস্তায় যাওয়ার পরে এক ধরনের রাস্তার প্রতি ভালোবাসা তৈরি হলো। আমার কাছে মনে হলো যে না, আমি যেতে চাই। আনু মোহাম্মদ স্যারের কথা আমার এমনিতে আগে থেকে পছন্দ ছিল, আমার মনে হচ্ছে উনি কী বলতে চায় আমি দেখতে চাই আসলে কি হবে ওইখানে। তো আমি মাস্ক পরে গেলাম প্রথমে। তো আনু মোহাম্মদ স্যার ওই দিন এরকম হাসিনা পতনের ডাক দিলেন 2 তারিখে। তো আমি দেখলাম, তারপর আমার একটু সাহস হলো, মাস্ক খুলে ফেললাম, খুলে আমি মিছিল করতে করতে প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে গেলাম। মানে ওই সময়গুলো না, শাহবাগ পর্যন্ত আসলাম, শহীদ মিনারে গেলাম, মানে ওইগুলো আমার কাছে খুব মানে আমাকে আস্তে আস্তে হয় না যে একটু ইন্সপায়ার করছিল যে আচ্ছা ঠিক আছে একটু যাই রাস্তায়। দেন আব্বু তো বলা শুরু করলো বাসা থেকে যে না ঠিক আছে, করছো শেষ, আর কোথাও যাবা না। কিন্তু 3 তারিখে স্টুডেন্টরা যখন ডাক দিল শহীদ মিনারে, এখন আমার কথা হচ্ছে যে আমরা তো মানে রাস্তায় গিয়েছি, আমাদের ডাকে অনেক মানুষ এসেছে, তো আমি যদি এখন স্টুডেন্টদের ডাকে না যাই, আমি যদি ওদের সাথে না থাকি, তাহলে তো এটা হবে না। আমি গেলাম 3 তারিখেও গেলাম। 3 তারিখে যাওয়ার পরে আমি পিছন দিকেই ছিলাম, মানে শহীদ মিনারে সবাই ওই মঞ্চে ওখানে মানে স্লোগান দিচ্ছিল, তারপরে স্পিচ দিচ্ছিল। তো আমাকে একটা স্টুডেন্ট এসে ডেকে নিয়ে গেল, বললো যে আপু আপনি একটু সামনে আসেন, আপনি আমাদের জন্য কিছু বলেন। তো আমি একদম মঞ্চে চলে গেলাম, আমাকে নিয়ে যাওয়ার পর ওদের সাথে আমিও বললাম 3 তারিখে বললাম, এক ধরনের সাহস, একটা ভালো লাগা। আর তখন তো মানে হাজার মানুষ শহীদ মিনারে, হাজার মানুষ, মানে এইটা মানুষ যারা, কারণ তখন যেহেতু আমাদের গণমাধ্যমগুলো ভীষণভাবে অন্ধত্ব গ্রহণ করেছিল,
কেউ কিন্তু বাসায় বসে বুঝবে না যে আসলে কত মানুষ রাস্তায় গিয়েছে, কি একটা অবস্থা। এবং সাধারণ জনগণ মানে বাচ্চা টাচ্চা নিয়ে চলে আসছে শহীদ মিনারে স্টুডেন্টদের সাথে। সো ওখানে আমি স্পিচ দিলাম, তারপরে আমি বের হয়ে চলে আসলাম। তো আমি যখন ফেরত আসছি, আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি এবং সবাই না আমাকে এসে এসে হাঁক করতেছে, মেয়েরা, আমার ছেলেরা আমাকে হ্যান্ডশেক করতেছে, আমাকে বলতেছে জানেন আপনাকে দেখে আমরা আসছি। হ্যাঁ, আর একটা মেয়ের ওই স্মৃতিটা আমি ভুলতে পারি না। ওই মেয়েটা একটা বাচ্চা মেয়ে, ও জাস্ট আমাকে জড়ায় ধরে ও ফোপায় ফোপায় কান্না করতেছিল। মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে ও জাস্ট বলতেছিল যে আপু আপনি জানেন না আপনি কি করছেন, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, আপনি অনেক সাহস দিচ্ছেন আমাদেরকে সাহস দিচ্ছেন, আপনার এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না। সো ও কান্না করতেছে, আমি ওকে জড়ায় ধরে আসি, ও জাস্ট কান্না করেই যাচ্ছে। মানে ওইটা না আমার এখনো গায়ে কাঁটা দেয় ওই কথাটা মনে হলে, যে মানে এই যে ভালোবাসা, আমি তো এটা মানে কোটি কোটি টাকা দিয়েও আসলে এই ভালোবাসা তো আমি পাবো না আসলে। তারপরে 3 তারিখে চলে আসলাম বাসায়, তো এদিকে কেয়ামত হয়ে যাচ্ছে। আব্বু আম্মু মানে আম্মু তো কেঁদেই যাচ্ছে, আমার মেয়ে কেঁদেই যাচ্ছে, আর আব্বু আর আমার ভাইরা আমাকে লেকচার দিয়ে যাচ্ছে যে তোমার কিছু হলে তোমার মেয়ের কি হবে, তুমি এগুলো কেন করতেছো, এগুলো করা যাবে না। কিন্তু আমি জাস্ট লুকায় চলে যাচ্ছি। তো 4 তারিখে একটা খুশি নিয়ে আমি গেছি শাহবাগে, কারণ হচ্ছে আমি বুঝতেছি এই সরকার পড়ে যাচ্ছে। হঠাৎ করে আমাদের এক ডিরেক্টর ভাইয়া আছেন পিপলুয়ার খান, এসে আমাকে বলতেছে বাঁধন বাসায় যাও, কারফিউ দিয়ে দিচ্ছে। আমি যে কি কান্না করেছি তখন, আমার মনে হচ্ছে যে আল্লাহ এখন তো সবাইকে মেরে ফেলবে। আমি বলতেছি যে ভাইয়া আমরা ওদেরকে রেখে চলে যাব, ওরা তো কেউ যাবে না, ওরা তো জিদ্দি হয়ে বসে আছে, ওরা উঠতেছে ওনার রাস্তা থেকে, বলতেছে যে যাবো না আমরা। তো ভাইয়া বলতেছে বাঁধন প্লিজ তোমার মেয়ে আছে, একটু নর্মাল হও, তুমি বাসায় যাও। তারপর আমাকে ইরেশ জাকের ওর গাড়ি দিয়ে আমাকে কালশি ফ্লাইওভার পর্যন্ত পৌঁছায় দিল। আমি তখনও রাস্তায় হাজার স্টুডেন্ট, আমি ওদেরকে জিজ্ঞেস করছি তোমরা বাসায় যাবো না, বলতেছে না আপু মরে যাবো তাও বাসায় যাবো না। আমি জাস্ট সারা রাত ঘুমাই নাই। পরের দিন সকালবেলা মানে আমি বের হব নাকি হব না, 5 তারিখ সকালে কারফিউ দেয়া। বাসায় তো আমার মেয়ে তো আমার সাথে থাকে, আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করছে, আমার বাবার কাছে গেছে যে না মাকে থামাও, মা চলে যাবে, মা এরকম করতেছে। আমাকে বিভিন্ন জায়গা থেকে আমার পরিচিত যারা আসলে আমরা একসাথে আন্দোলন করছিলাম, তারাও বলছে যে আজকে যেও না বাঁধন, আজকে কিন্তু রিস্কি, আজকে কিন্তু গুলি করে ফেলবে সবাইকে। আমি কি করলাম, আমার মা তো একদম মরা কান্না দিয়েছে, মানে আমার মা এমনভাবে কান্না করছে যে আমি মারাই গেছি আসলে। হ্যাঁ, আমার মেয়ে আর মা কথাই বলতে পারছে না, তারা কান্না করেই যাচ্ছে। আমার বাবা জাস্ট একটা কথাই বলতেছে তুমি প্রত্যেক দিন গেছো, কিচ্ছু বলি নাই, তুমি পরে যাও, কিচ্ছু বলবো না, আজকে যাইতে পারবা না, এখন যাইতে পারবা না। 10:30 তখন 10:30 বাজে। আমি বললাম যে আমি বোরখা পরে যাইতেছি, কেউ আমাকে চিনবে না। আব্বু বলছে তোমাকে চিনা লাগবে না, আজকে তো এলোপাথারি গুলি করবে, তোমাকে তো চিনা লাগবে না। কিন্তু ওই দিন আসলে আমাদের সেনাবাহিনী যেই ভূমিকাটা আসলে দেখাচ্ছে, এটা কিন্তু আসলে সারা পৃথিবীর মানুষ স্মরণ করে রাখবে। বিকজ তারা যদি আসলে ওই দিন সত্যি আমাদের এগেনস্টে গিয়ে দাঁড়াতো, তারা যদি আমাদের পাশে না থাকতো, ওই দিন লক্ষ মানুষের মৃত্যু ঘটতো বাংলাদেশে, লক্ষ মানুষের। কারণ আমি যখন 10:30 বের হচ্ছি, সেতু নামে আমার একজন মেকআপ আর্টিস্ট আছে, আমার কলিগ, ও আমাকে মিরপুর ডিওএইচএস থেকে ফোন করছে, আপু আমরা ডিওএইচএস এর গেট ভেঙে ফেলছি, আমরা আসতেছি, তুমি আসো। মানে আমি তোমাকে বলতেছি, মানে আমার জাস্ট গায়ে কাটা দিচ্ছে। বলছে আপু আমরা গেট ভেঙে ফেলছি, আমরা ডিওএইচএস থেকে হাজার মানুষ আসতেছি, আপু তুমি কোনো ভয় পাও না, তুমি চলে আসো। আমি আব্বুকে বললাম আব্বু আমি জাস্ট পারবোই না, আজকে যদি আমি না যাই আমি স্টুডেন্টদের সাথে বেইমানি করব, কারণ আমার ডাকেও অনেক মানুষ আসছে, আমি তো তাদের সাথে বেইমানি করবো, আমি বাসায় সেফটি বসে থেকে এটা আমি করতে পারবো না, আমি যাব। দেন আমি ডিওএইচএসে ওদের ওই গ্রুপটার সাথে অ্যাড হলাম, মিরপুরে কালশি রোডে অ্যাড হলাম। তারপর ইসিবি চত্বর পার করলাম, আমরা স্লোগান দিতে ইসিবি চত্বর থেকে এই পুরা রোডটা আমরা হেঁটে গেছি। এবং যখন আমি কালশি ফ্লাইওভারে উঠছি, ওই দৃশ্য আমি আমার পুরো জীবনে ভুলবো না। আমি যখন ফ্লাইওভারে উঠছি তখন তো পুরো ঢাকার আশেপাশে সব রাস্তা দেখা যাচ্ছে, লক্ষ মানুষ স্লোগান দিচ্ছে, মানে গণভবনের দিকে যাইতেছে এবং স্লোগান দিতেছে। হ্যাঁ, স্লোগান দিতে যাইতেছে। তো আমরা সবাই মিলে ওই সেতু, আমরা সবাই মিলে এবং কয়েকটা মেয়ে ডিওএইচএস থেকে আসছে। একটা ঘটনা যেটা আমাকে আসলে আরও মানে হয় না যে মানে প্রত্যেকটা মোমেন্ট আসলে আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। একটা মেয়ে 2টা ইটের টুকরা হাতে নিয়ে স্লোগান দিচ্ছে আমার সাথে। আমি বলছি তুমি ইটের টুকরা দিয়ে কী করবা? তো বলছে আপু গুলি করলে ইটের টুকরা মারবো।
মানে ওর ভেতরে কতটুকু সাহস থাকলে ওই বাচ্চা মেয়েটা একটা ইটের টুকরা দিয়ে একটা বুলেটকে সে চিন্তা করেছে যে সে ওইটাকে সে হচ্ছে মোকাবেলা করবে। সো আমার মনে হয়েছে যে আমি একটা সিম্পল মানুষ, আমার আশেপাশে এত এত সাহস, এত এত শক্তি, আমি তো এই শক্তি মানে এই শক্তিটা না আমার ভেতরে আমি ধারণ করতেছিলাম, আমি নিতেছিলাম, আমি অ্যাবজর্ভ করতেছিলাম। আমি নেভাল হেডকোয়ার্টার পর্যন্ত যখন পৌঁছেছি তখন 1টা-1:30 বাজে। আমার একটা কলিগ আছেন প্রডিউসার সারা আপু আমাকে ফোন করলো, বাঁধন তুমি রাস্তায় যে গেছো, তুমি এখন প্লিজ যেখানে আসো সেখানে দাঁড়াও, কারণ হচ্ছে সেনাপ্রধান স্পিচ দিবে জাতির উদ্দেশ্যে, সম্ভবত কিছু একটা হয়ে গেছে। আমি বলছি কি হয়েছে আপু? বলে সম্ভবত শেখ হাসিনা রিজাইন করেছে। মানে আমি তো শুনে ওইখানে আমার, এবং ততক্ষণে ওই মানে মানুষের জনস্রোতের মধ্যেও ওই কথা শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাইছে। অ্যান্ড তারপরে তো 2টা বেজে গেল, 2টা বাজে যখন মানে সেনাপ্রধানের স্পিচটা আর একটু দেরি হইলো, দেন সবাই কনফার্ম যে ও চলে গেছে। সবাই নাচতেছে, স্লোগান দিতেছে, নাচতেছে, কেউ চিৎকার করে কাঁদতেছে। আমি তো আমার বাবাকে ফোন করছি, আমি জাস্ট চিৎকার করতেছি, কাঁদতেছি, আর আব্বুকে বলছে আব্বু শেখ হাসিনা পালাইছে, আব্বু শেখ হাসিনা পালাইছে। ঈদেও আমি এত খুশি কখনো দেখি নাই, মানে মানুষ লাফাচ্ছে, দৌড়াচ্ছে, চিৎকার করতেছে। এই জার্নিটা না আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাকে এক ধরনের, এটা আমার জন্য একটা লেসন, আমার একটা লাইফ লেসন। আমি জাস্ট ওই পাওয়ারটা অ্যাবজর্ভ করছি। এবং আজকে আমি বলবো যে আমাকে যদি মানে এই আন্দোলন আমাকে যেটা দিয়েছে, যে একটা সাহস দিয়েছে, একটা আশা দেখিয়েছে যে মানুষ আসলে একসাথে হলে কি করতে পারে। সো এই অভিজ্ঞতা আমি সারা জীবন আসলে মানে আমার কাছে অন্য লেভেলে থাকবে আসলে। আপনার ছবি কিন্তু খুব ভাইরাল ছিল সোশ্যাল মিডিয়ায়, আবার অনেক ট্রলও করা হয়েছে, অনেক বুলিংও করা হয়েছে, আক্রমণের হুমকিও এসেছে আমি যদি ভুল না হয়ে থাকি। তখন আসলে এই অভিজ্ঞতা কেমন ছিল? কখনো কি আবার আপনার একটা মেয়েও আছে, আপনি মেয়ের কথা খুব বলেন, তখন কি ভয় লাগেনি আপনার জন্য বা আপনার পরিবারের জন্য? ভয় তো লেগেছে, কিন্তু ওই যে বললাম যে রাস্তায় যখন গেছি যে সাহসটা আসলে আমি অ্যাবজর্ভ করেছি, সেই সাহসের কাছে এই ভয়গুলো কোনো কাজই করে নাই। এবং আমাকে যে পরিমাণে বুলি তখন করা হয়েছে, যে পরিমাণে বুলি আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় করা হয়েছে এবং এখনও করা হচ্ছে, আমি জাস্ট এগুলোকে ইগনোর করি। মানে এখন আমি এমন একটা জায়গায় চলে আসছি যে এগুলা ফিল করার বা এগুলো ফেস করার টাইমই আমার নাই আর। আচ্ছা, যে উদ্দেশ্য নিয়ে একটু কঠিন কথা বলি, যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে এত বড় আন্দোলন, আপনার যে আশা ছিল, যে যেরকম বাংলাদেশ চেয়েছিলেন, আপনি একটা স্ট্যাটাসও দিয়েছিলেন সম্ভবত, যে যেমন বাংলাদেশ চেয়েছিলাম তেমন বাংলাদেশ পাইনি। কেমন বাংলাদেশ চেয়েছিলেন, আর এই যে পেলেন না, এই ব্যর্থতা আসলে কার, আপনার কি মনে হয়? জুলাইয়ের গণ অভ্যুত্থান আসলে ওই সময় সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটাই ছিল, মানে ওই সময়ের জন্য ওইটা সবচাইতে জরুরি দরকার ছিল। এবং এই অভ্যুত্থানে আসলে এক একজন এক একটা কারণে এসেছে, কিন্তু সবার একটা উদ্দেশ্য, মানে এক জায়গায় একটা উদ্দেশ্যে সবাই একমত ছিল, সেটা হচ্ছে যে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো। তো সেইটাতে যখন সবাই একমত ছিল তখন তারা এই আন্দোলন দরকার ছিল করেছে। কিন্তু তার পরবর্তীতে বাংলাদেশের সিচুয়েশন কি হবে সেইটা তো আমরা অনেক স্বপ্ন দেখতে পারি, আমরা অনেক আশা করতে পারি। আমি একটা সাম্যের বাংলাদেশ চাই, আমি একটা ন্যায় বিচারের বাংলাদেশ চাই, আমি চাই যে আমার এখানে নারীরা স্বাধীনভাবে তার অধিকারগুলো বুঝে পাবে। আমি এরকম একটা বাংলাদেশ চাই। আমি চাই এই বাংলাদেশে যারাই নাগরিক তারা তার নিরাপত্তাটা বুঝে পাবে। আমি তো সুন্দর একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। হ্যাঁ, অভ্যুত্থানের আমাদের যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা তারা হয়তো ফুলফিল করতে পারে নাই। বিকজ যারা নিহত হয়েছেন তাদের প্রতি তো আসলে অনেক শ্রদ্ধা, তাদের কারণেই আজকে আমরা এই রকম স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা, তাদের উপরে যে অন্যায় হয়েছে সেইটার বিচার, এগুলো তো আসলে আমরা দেখতে পাচ্ছি না। নারীদের উপর আক্রমণ হচ্ছে। নারী কমিশনের যখন রিপোর্টটা জমা দেওয়া হলো, নারীকে প্রকাশ্যে মানে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হলো, এবং সেইটাতে কোনো রেসপন্স আমি সরকারের দেখি নাই, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, একদমই না। আর যেইভাবে আসলে হাসিনা সরকারের আমলে যেরকম ভুয়া মামলা, হয়রানিমূলক মামলা, এই মামলা ওই মামলা, মানে জেলে পুরে দাও, এই করো সেই করো, সেগুলোও তো এখন আমি দেখতে পাচ্ছি।
সো আমি তো কোনো পরিবর্তন আসলে দেখতে পাচ্ছি না। সো আমার আশা কিভাবে পূরণ হবে? আমার স্বপ্ন তো আসলে একটা সাম্যের বাংলাদেশ, একটা ন্যায় বিচারের বাংলাদেশ। আমি এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো দুর্নীতি নাই। এখন এই বাংলাদেশ কিভাবে আমি পাবো? এরকম একটা করাপ্টেড জাতি যেখানে আসলে রান করছে, সেটা তো সম্ভব না। সো ওই আশাগুলো ডেফিনেটলি ভঙ্গ হয়েছে। যদি বলি যে এই যে আরেকটা টার্ম আসে যে রিফর্মড আওয়ামী লীগ, এটা নিয়ে আপনার ভাবনা কি, যে আওয়ামী লীগ কি কখনো রিফর্মড হতে পারে? হওয়া কি উচিত না? এটা তো একটা বিশাল বড় পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রেক্ষাপটে, মানে এইটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এটা যে একটা পলিটিক্যাল পার্টি, সেটাকে আমি অস্বীকার করলে আসলে আমি খুবই লেইম। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো ডেফিনেটলি তাদেরকে যদি পলিটিক্স করতে হয়, আমি যতটুকু বুঝি একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, যে অবশ্যই তাদেরকে তাদের ভেতরে রিফর্ম হয়েই আবার রাজনীতিতে আসতে হবে। আপনি সবসময় নারীদের নিয়ে কথা বলেন, এই যে রাজনীতির ব্যাপারে যদি বলি যে নারীদের অংশগ্রহণ বা নারী নেতৃত্ব নিয়ে আপনার ভাবনা কি? ভবিষ্যতে কেমন নারী নেতৃত্ব দেখতে চান? আমি লিডারশিপের জায়গায়, নেতৃত্বের জায়গায় আসলে খুবই সচেতন মেয়েদেরকে দেখতে চাই, নারীদেরকে দেখতে চাই, যারা মেয়েদের অধিকার, স্বাধীনতায় বিশ্বাসী, এরকম মেয়েদেরকে দেখতে চাই, এবং তারা ক্ষমতার কাছাকাছি গিয়েও যাতে সেই রকমই থাকেন, এরকম নেত্রী দেখতে চাই। যদি আবার আপনার ব্যক্তি জীবনে ফিরে আসি, যে আপনাকে নিয়ে খুব বিতর্ক হয়, সবসময়ই চলে, স্পেশালি ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াগুলোতে চলে। অনেক সময় এরকমও কথা উঠে, আগে খুব বেশি হতো, যে আপনি আওয়ামী লীগের হয়ে কাজ করেন বা ভারতের হয়ে কাজ করেন, এই কথাগুলো খুব হতো। এই যারা বিতর্ক করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বা এই যে গুঞ্জন বা গুজব যাই বলি না কেন, এগুলো আসলে এগুলোর উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্য তো আমার বলার কিছু নাই, কিন্তু একটা জিনিস হচ্ছে যে এটা তো আমি অস্বীকার করছি না যে আমি আওয়ামী লীগের হয়ে প্রচারণা করি নাই। আমি তো করেছি 2018-তে, এবং আমি কেন করেছি সেটাও আমি বলেছি, অনেক প্রোগ্রামে বলেছি। সো সেটা আবার আমি রিপিট করছি না, কিন্তু আমি আওয়ামী লীগের প্রচারণা করেছি, এবং আমার অনেক মানুষ আছে যাদেরকে আমি ভীষণ পছন্দও করি, যারা আওয়ামী লীগ করেন, অনেক বড় বড় নেতা নেত্রী, আমার অনেক পছন্দের মানুষ আছে। তো তারা তো আমার অপছন্দের মানুষ হয়ে যান নাই। যাদেরকে আমার ভালো লাগে, যাদের আইডিওলজি ভালো লাগে, যারা আমার বন্ধু, তারা তো আছেনই বন্ধু, তারা তো আর আমার শত্রু হয়ে যান নাই অল অফ এ সাডেন, তাই না? কিন্তু এখন তাদের দল কিভাবে মানে ওয়ার্ক করবে সেটা তাদের ডিসিশন, সেইটা তারা বুঝবেন। কিন্তু সেই মানুষগুলো তো হঠাৎ করে আসলে আমার শত্রু হয়ে যায় নাই। যদিও অনেকে আমাকে ভুল বুঝছেন, যদিও অনেকে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন, খুবই কাছের মানুষরা, কিন্তু তারপর আমি মনে করি যে আমি যেই শ্রদ্ধার জায়গাটা তাদেরকে দেখেছি, যখন যেভাবে দেখেছি, সেই জায়গাটা কিন্তু আছে আমার কাছে। চিকিৎসক থেকে অভিনেত্রী, এরপর অ্যাক্টিভিস্ট যদি বলি, কখনো কি বাঁধনকে রাজনীতির মঞ্চে দেখতে পাবো আমরা? না, আমি একটা সময় মনে করতাম যে মেবি আমি পলিটিক্স জয়েন করব, ইচ্ছাও ছিল, এক ধরনের মানে ক্ষমতার কাছাকাছি থাকার ইচ্ছা ছিল, কারণ বাংলাদেশে টিকে থাকতে হলে আসলে হয় টাকা থাকতে হবে, না হলে ক্ষমতা থাকতে হবে। সো এখন আমার টাকাও নাই, আমার ক্ষমতাও নাই। সো এখন যেটা হয়েছে যে কিন্তু এই নাইয়ের মাঝে যে স্বাধীনতা আছে, এইটার স্বাদ আমি পেয়ে গেছি। সো এইটার স্বাদ পেয়ে যেটা হয়েছে, এখন তো আমার অবস্থা অন্য লেভেলে চলে গেছে। এখন আমি এখন আর এই দুইটার একটাও চাই না। আমি মনে করি যে আমি স্বাধীন দেশের নাগরিক, আমার অধিকার এবং আমার স্বাধীনতা আমাকে বুঝে পেতে হবে, এবং সেইটার জার্নি আমি চালিয়ে যাব, কিন্তু পলিটিক্সে আমাকে দিয়ে হবে না আসলে। আপনাকে অনেক ধন্যবাদ।